আসসালামু আলাইকুম সবাইকে কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে স্বাগত জানাচ্ছি। আমি নূর মোহাম্মদ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অষ্টম শ্রেণীর ছাত্রী, তো তোমাদের জন্যই আজকের এই ক্লাস। তো তোমাদের সাথে আজকে আমি তথ্য যোগাযোগ প্রযুক্তি যেই বইটি, তো সেই বইটি থেকে আমি আজকে তোমাদের জন্য যে অধ্যায়টি আলোচনা করব সেটি হলো অধ্যায় 4। এটি হলো স্প্রেডশিটের ব্যবহার নিয়ে আজকে আমরা কথা বলবো। তো অধ্যায়টির নাম হলো স্প্রেডশিটের ব্যবহার, এবং এটার মধ্যে আজকে আমরা পার্ট 22 নম্বর নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা একটু বোর্ডে সেই অধ্যায়টির নাম আমরা লিখি, অধ্যায় 4 না 4। ওকে, এবং এই অধ্যায়টির নাম হলো স্প্রেডশিটের ব্যবহার। তো আমরা স্প্রেডশিটের ব্যবহার, আমরা এইটি হলো আমাদের অধ্যায়ের নাম। তা এখন আমরা এটাকে যদি একটু ইংরেজিতে লেখার চেষ্টা করি, ইউজ অফ স্প্রেডশিট। আমরা স্প্রেডশিট বলতে কি বুঝি সেটা নিয়ে আমরা আলোচনা করব। শিট কি এবং স্প্রেড কি। তাহলে স্প্রেডশিট সেটা কোন ধরনের শিট এবং সেই শিটগুলো কোথায় ব্যবহার করা হয় এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তার আগে তোমরা তোমাদের বইটি খুলে তোমরা দেখো যে এখানে একটি কিবোর্ড দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো, বইতে একটা কিবোর্ড দেওয়া আছে এবং কিবোর্ডের দেখো যে কিবোর্ড এখানে যে বিভিন্ন টাইপিং করার কারণে এখানে আমরা বিভিন্ন স্টুডেন্টের নাম এবং তাদের বিভিন্ন সাবজেক্টের নাম্বার এরকম ধরনের একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি। তখন আমরা এভাবে যদি একটু চিন্তা করি, আমরা যদি এভাবে আঁকি, এভাবে যদি আমরা বিভিন্ন ক্যাটাগরি চিন্তা করি, এভাবে করে আমরা আরো বাড়াতে পারি। ওকে, তো এখন এটা বাড়তে বাড়তে আমরা যদি একটা পেজে লিখি তাহলে কিন্তু আমরা সেটার কিন্তু একটা নির্দিষ্ট সীমা থাকবে, যে পেজের মানে ডান পাশে, বামে, উপরে, নিচে তার একটা নির্দিষ্ট সীমা থাকবে। এর বেশি কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। কিন্তু কম্পিউটার জগতে আমরা মাইক্রোসফট এক্সেল এই প্রোগ্রামটি যদি আমরা চালু করি, অর্থাৎ স্প্রেডশিটের যে বিভিন্ন প্রোগ্রাম আছে এর মধ্যে যদি আমরা এটা চালু করি তাহলে কিন্তু আমরা এটা ডানে অনেক এবং নিচেও অনেক দূর আমরা যেতে পারবো। তো এখন আমরা এমনি নর্মাল ভাবে যদি এরকম একটা কিছু চিন্তা করি, যে এখানে যদি মনে করো স্টুডেন্টের যেটি হলো যে রোল, এরকম যদি হয় রোল, এখানে যদি দেই নাম এবং বিভিন্ন সাবজেক্টের নাম, ধরো বাংলা, এখানে ধরো গণিত, এখানে ধরো তুমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এখানে ধরো বিজ্ঞান, হ্যাঁ, এইভাবে করে যদি সাবজেক্টগুলোর নাম থাকে এবং রোল এভাবে করে লিখে গেলাম 1 2 3 এরকম নাম লিখলাম, তোমাদের যে নাম আছে, এবং এখানে যদি তোমরা কে কত সাবজেক্টের নাম্বার পেয়েছো, এটা 50, এটা লিখলাম 55, কোনটাতে কত তোমরা পেয়েছো, এভাবে যদি আমরা নাম্বারগুলো লিখতে থাকি, তো এটা মনে করো লিখলাম কত, এটা লিখলাম ধরো মনে করো 40, এভাবে করে যদি নাম্বারগুলো আমরা লিখতে থাকি, তো এই যে বিষয়টা, এই যে পুরা যে শিটটা, এটাকে আমরা বলবো স্প্রেডশিট। পুরা একটা শিট, যে কম্পিউটারে যখন আমরা এরকম একটা পেজ দেখবো সেটাকে আমরা বলবো স্প্রেডশিট। এবং এই শিটটি এইতে আমরা যেটি দেখতে পাচ্ছি, যে এই যে এখানে এই যে একটা লাইন, এই যে এখানে নাম লিখলা, রোল, নাম, তারপর সাবজেক্টের নামগুলো, এটা যে একটা, এই যে একটা লাইনের কথা বলতেছি, এটা একটা রো, এবং এই যে রোলের থেকে এই যে 1 2 3, তারপর নামের এখানে, তারপর বাংলাতে কত কত নাম্বার পেয়েছে, এইভাবে করে যদি আমরা চিন্তা করি তাহলে দেখবা যে এভাবে নাম্বারগুলো যেভাবে আছে, তো এই এক একটাকে আমরা কলাম বলবো। তাহলে এখানে কলাম যদি চিন্তা করি কয়টা হবে, একটা কলাম, 2টা কলাম, 3টা, 4টা, 5টা, 6টা কলাম। আর যদি রোর কথা চিন্তা করি তাহলে এই একটা রো, এখানে আরেকটা 2টা রো, 3টা রো, 4টা রো। তাহলে এইভাবে করে আমাদের রো এবং কলামের বিষয়টা দরকার পড়বে। এখানে যদি লিখি 40, এখানে 30, আমাদের ইচ্ছা মতো আমরা সংখ্যাটি বোঝার জন্য আমরা এইভাবে লিখলাম। তো এইভাবে করে যদি আমরা চিন্তা করি, তো এখন এই
এই ধরনের একটা শীট অর্থাৎ আমরা কম্পিউটারে দেখতে পাবো। এখন এই শীটটির ভিতর থেকে আমরা যে ক্যালকুলেশন করব যে টোটাল বাংলা একটা স্টুডেন্ট বাংলাতে, গণিতে, তথ্য যোগাযোগতে, বিজ্ঞান এই যে টোটাল কত পেয়েছে, আমরা যদি এখানে আবার একটা টোটালের একটা ঘর আমরা রাখি তাহলে কিন্তু এই সংখ্যাটা কি করতে হবে, যোগ করতে হবে। এখন আমরা যদি ক্যালকুলেটরে একটা একটা করে যোগ করি তাহলে কি হবে, আমাদের এখানে কিন্তু অনেক সময় লাগবে। তো আমরা যদি একটা ফর্মুলা এখানে ব্যবহার করি তাহলে কিন্তু এই যোগটা খুব সহজভাবে আমাদের হয়ে যাবে। খুব সিম্পল, মাত্র 1 সেকেন্ডের মধ্যে আমরা যদি একটা ফর্মুলা ইউজ করি তাহলে সেই ফর্মুলাটা কিন্তু আমরা পরবর্তীবার প্রত্যেকটা জায়গায় আর আমাদের যোগ করা লাগবে না, শুধু একবার একটু কষ্ট করে একটা ফর্মুলা লিখবো, তারপরে কিন্তু সব অঙ্কের ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। তো এইখানে তোমাদের কিন্তু সেই বিষয়গুলো নিয়ে এখানে মূলত আলোচনা করা হয়েছে। তো এই বিষয়গুলো আমি আবার তোমাদেরকে কম্পিউটারে প্র্যাকটিক্যাল আমি দেখাবো, এটা নিয়ে আবার প্র্যাকটিক্যাল বেজ একটা ক্লাস আমি নিব। এখন শুধু তাত্ত্বিক কিছু আলোচনা করতেছি। এই অধ্যায় শেষে তোমরা কি করতে পারবে, কি শিখবে, তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং স্প্রেডশিটের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে। অবশ্যই সম্পর্ক রয়েছে, তার কারণ স্প্রেডশিট তুমি যে বিষয়টা পেলে, এই যে সফটওয়্যারটা, এটা যে তুমি কোথায় ব্যবহার করবে, তথ্য যোগাযোগ প্রযুক্তির যে সমস্ত ডিভাইস আছে সেই ডিভাইসগুলোতে তুমি ব্যবহার করবে। এরপরে বলছে কি স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্র চিহ্নিত করতে পারবে, কোথায় কোথায় তোমার স্প্রেডশিট ব্যবহার করা যাবে, সেই ক্ষেত্রগুলো কি কি সেগুলো তুমি চিহ্নিত করতে পারবে। স্প্রেডশিট ব্যবহারের উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবে, স্প্রেডশিট কিভাবে তুমি কোন উদ্দেশ্যে কোন পারপাজে ব্যবহার করবে সেটি তুমি জানবে। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের কৌশল বর্ণনা করতে পারবে, অর্থাৎ স্প্রেডশিট সফটওয়্যার তুমি ব্যবহার করার ক্ষেত্রে কি কি কৌশল, কি কি টেকনিক, কি কি বুদ্ধি তুমি আসলে সেইগুলো দিয়ে কাজ করবে, সেই বিষয়গুলো তুমি জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে আলোচনাটি করলাম, প্রথমে প্রাথমিক পর্যায়ে আমরা স্প্রেডশিটের ব্যবহার, ইউজ অফ স্প্রেডশিট। আমি আবারই বলছি যে শীট মানে আমরা যে কাগজকে একটা শীট বলি, কিন্তু কম্পিউটার ভাষাতে কম্পিউটার দিয়ে কাজ করতে গেলে তুমি কাগজ পাবে না, সেই কম্পিউটারে যে সফটওয়্যার দিয়ে যেটা তুমি লিখবে সেই স্ক্রিনে, সেটাই একটা, সেই পেজটি একটা শীট। এবং স্প্রেড এটাকে যেহেতু বাড়ানো কমানো যায়, উপরে নিচে ডানে বামে করা যায়, অনেক পাওয়া যায়, অনেকগুলো, অর্থাৎ এখানে এই যে বিষয় নিয়ে আলোচনা করলাম, রো, কলাম, এবং এই এক একটা ঘরকে কিন্তু এক একটা সেল বলে, এটা আমি বলতে ভুলে গিয়েছি। তো এইভাবে করে তুমি কাজগুলো করতে পারো, সেটি হলো স্প্রেডশিটের কম্পিউটার কাজ। এখন এইটি কিভাবে আমরা ব্যবহার করব, কোন পারপাজে ব্যবহার করব, এবং এটা আমাদের শিখে কি কি লাভ হবে, কি কি উদ্দেশ্য, সেই বিষয়গুলো নিয়ে আমরা শিখব। তো আমরা যখন এই চ্যাপ্টারগুলো পুরোটাই, চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক আমরা ভালো করে বুঝবো এবং কম্পিউটারে আমরা যখন প্র্যাকটিক্যাল করব, স্বাভাবিকভাবেই কিন্তু আমাদের কিন্তু এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আসো স্প্রেডশিট এবার কি, দেখি বইতে কি লেখা আছে সেটা নিয়ে একটা আলোচনা করি। মানব জাতির আদিকাল থেকেই মানুষকে বিভিন্ন বিষয়ে হিসাব রাখতে হতো। খুব সিম্পল, যে তুমি চিন্তা করো, আজকে আমরা যেই তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগে আছি, আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ বলি, আজকে গ্লোবাল ভিলেজ বলি, আজকে অনেক কিছুই আমরা বলবি, আজকে আমরা বিশ্বায়নের যে যুগে, আজকে যেভাবে আমরা আছি মডার্ন যুগে, আধুনিক যুগে, আসলে এইটা তো এরকম ছিল না। সে আদিকালের কথা চিন্তা করো, তখন মানুষকে কি করতে হতো, বিভিন্ন কিছুর উপর মানুষের হিসাব রাখতে হতো। সেই সময়ের হিসাব রাখা আর এখনকার হিসাব রাখার মধ্যে পার্থক্যটা হলো, আগে তথ্য যোগাযোগ প্রযুক্তি ছিল না, এখন এই তথ্য যোগাযোগ প্রযুক্তি থাকার কারণেই আমরা কিন্তু এখন অনেক কিছু আমরা করতে পারতেছি খুব সহজে, খুব তাড়াতাড়ি। অনেক জটিল জটিল অঙ্কের প্রক্রিয়া যেগুলো করতে অনেক সময় লাগতো ক্যালকুলেশনে, সেই কাজগুলো এখন আমরা বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে আর তথ্য যোগাযোগ প্রযুক্তি এই ডিভাইস ব্যবহার করে আমরা করতে পারতেছি। এবার বলছে, কখনো পাথরে, কখনো গাছের বাকলে বিভিন্ন প্রকার চিহ্ন দিয়ে মানুষ হিসাব রাখার চেষ্টা করত। এই চেষ্টা থেকে মানুষ আবিষ্কার করে অ্যাবাকাস। বুঝতেই পারতেছো, তাহলে মানুষ একটা কিছু আবিষ্কার করে অ্যাবাকাস। তাহলে তার আগে কি করতো, মানুষ বাকলে, গাছের যেই বাকল আছে সেখানে কিন্তু মানুষ এই বিষয়গুলো লিখতো। তো যাই হোক, সেই জায়গা থেকে কিন্তু মানুষ যেই পর্যায়ে আসছে সেটা হলো অ্যাবাকাসের দিকে। এখন থেকে 50 বছর আগে মানুষের কাছে কাগজ কলমই ছিল হিসাব এবং করা এবং সংরক্ষণের প্রধান উপায়। হিসাব যে করবে এবং এটাকে যে সেভ করে রাখবে, যেটাকে আমরা বলি সংরক্ষণ করে রাখবে, সেই কাজগুলো কিন্তু করা হইতো কখন, 50 বছর আগে। মানুষ কাগজ এবং কলমের মানে উপরে মানুষকে ডিপেন্ড করতে হতো। কিন্তু কি দেখো, প্রযুক্তির বিকাশে ক্যালকুলেটরের আবিষ্কার মানুষকে হিসাবের ক্ষেত্রে কিছুটা স্বস্তি দেয়। সুতরাং এই ক্যালকুলেটর যখন আবিষ্কার হলো, তখন অনেক বড় বড় অঙ্কের হিসাব কিন্তু তখন দেখো খুব সহজে কিন্তু মানুষ করে ফেলতে পারতেছে। তবুও জটিল ও দীর্ঘ হিসাবের সমস্যা থেকেই যায়। এ সকল সমস্যা নিরসন হয় কম্পিউটার আবিষ্কারের
পর। তাহলে আমার মনে হয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনে হয় ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারছো যে স্প্রেডশিটের ব্যবহার এই অধ্যায়টা পড়ে আমরা কি করব, এটার উদ্দেশ্যটা কি বোঝাই গেল যে পূর্বের যেই 50 বছর আগে বা এতদিন মানুষ যেভাবে কাগজ কলমের প্রতি ডিপেন্ডেন্ট ছিল, গাছের বাকলে যেভাবে লিখতো, সেই জায়গাগুলো থেকে কিন্তু মানুষ কি করলো, সেই অ্যাবাকাস আবিষ্কার করে। তারপর থেকে মানুষ ক্যালকুলেটর, যেই যে ক্যালকুলেশন হিসাব, সেই জায়গা থেকে দেখো বর্তমানে মানুষ কম্পিউটার ব্যবহার করে। আর সেই কম্পিউটারে যে সফটওয়্যার ব্যবহার করে হিসাব নিকাশের জন্য, অনেকগুলো সফটওয়্যারের মধ্যে একটা জনপ্রিয় সফটওয়্যার হলো এমএস এক্সেল। আমি একটু এটা তোমাকে এই সফটওয়্যারটা লিখে দিই, এমএস এক্সেল। এখন এই এমএস এক্সেল যে সফটওয়্যারটি তোমার রয়েছে, এই এমএস এক্সেল কিন্তু তোমাকে মনে রাখতে হবে এটা হলো মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট তোমরা জানো যে মাইক্রোসফট যে এটার যে কর্পোরেশন, এটার যে প্রতিষ্ঠাতা সে হলো বিল গেটস, জানো তোমরা। এবং সে যে সফটওয়্যারটা আবিষ্কার করছে মাইক্রোসফট, সেটার ভিতর অনেক সফটওয়্যারের ভিতরে একটা হলো এমএস অফিস, এবং এমএস অফিসের মধ্যে একটা সফটওয়্যার হলো এমএস এক্সেল, যেটা নাকি হিসেব নিকেশ করার জন্য মূলত এই সফটওয়্যারটি ব্যবহার করা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার চলো আমরা কিছু ছবি দেখি। এখানে দেখো অ্যাবাকাস, ক্যালকুলেটর, কম্পিউটার, এই ছবিগুলো তোমাদের বইয়ের যে পৃষ্ঠা, তথ্য যোগাযোগ প্রযুক্তি যে বইটি আছে, এটার 52 নম্বর পেজে তোমরা এই তথ্যটি পাবে। স্প্রেডশিটের ধারণা, স্প্রেডশিটের ধারণা, কনসেপ্ট অফ স্প্রেডশিট আরেকটু আমরা দেখি, যে একটু ডিপে জানার চেষ্টা করি। স্প্রেডশিটের আবিধানিক অর্থ হলো ছড়ানো বড় মাপের কাগজ। আমি একটু আগে যেসব আলোচনা করেছি তুমি দেখো, শীট মানে কাগজ বলেছি এবং ছড়ানো। ওকে, ব্যবসায়িক প্রতিষ্ঠানের আর্থিক হিসাব সংরক্ষণের জন্য এই ধরনের কাগজ ব্যবহার করা হয়। এই কাগজে ছক করে রো ও কলাম, আমি কিন্তু এই আলোচনাগুলো একটু আগে কিন্তু বেসিকটা করে ফেলেছি। একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ একটা আর্থিক চিত্র তুলে ধরা হয়। আমি আরেকটু বলি যে একটা প্রতিষ্ঠান যখন চলে, তার যা আয় ব্যয়, হিসাব নিকাশ, লাভ ক্ষতি, সমস্ত কিছু এক্সেল শিটে কিন্তু উল্লেখ করে তারপরে কিন্তু তুমি সেটাকে কিন্তু একটা চিত্রের মাধ্যমে দেখতে পারো। যেই কারণে চিত্রের মাধ্যমে জিনিসটা দেখলে তোমার এইটার আর্থিক এই অসঙ্গতিগুলো নিরূপণ করা খুব সহজ হয় এবং পরবর্তীবার একটা ভালো পদক্ষেপ নেওয়া সম্ভব। বর্তমানে কাগজের স্প্রেডশিটের স্থান দখল করে আছে সফটওয়্যার নির্ভর স্প্রেডশিট প্রোগ্রাম। এর ফলে নানা কাজে স্প্রেডশিটের ব্যবহার জনপ্রিয় হয়ে উঠেছে। আমার মনে হয় যে ব্যাপারটা তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার। 70 দশকের শেষের দিকে অ্যাপল কোম্পানি, এগুলো একটু মনে রাখবে পরীক্ষায় আসার মতো এই সমস্ত বিষয়গুলো, যে 70 দশকের শেষের দিকে অ্যাপল কোম্পানি কি করছে, সর্বপ্রথম যেটি আবিষ্কার করা হয় সেটা হলো ভিসি ক্যালক, অর্থাৎ VISI। আমি একটু লিখে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, VISI CALC, VISICALC, বেসিক ক্যালক স্প্রেডশিট সফটওয়্যার উনি উদ্ভাবন করেন। পরবর্তীকালে মাইক্রোসফট এক্সেল, ওপেন অফিস ক্যালক, এই যে সফটওয়্যার, তারপর হলো কেস্প্রেড, এই ধরনের সফটওয়্যারগুলো উদ্ভাবন হয়। তাহলে আমরা কি করলাম, আমরা ধরে নিলাম যে অ্যাপল কম্পিউটার যে কোম্পানি, তারা কি করলো, ভিসি ক্যালককে উদ্বোধন করলো। তারপরে পরবর্তীবার তারা মাইক্রোসফট এক্সেল, তারপরে কি বলবো, ওপেন অফিস ক্যালক, তারপরে হলো আরেকটি হলো কেস্প্রেড, এই ধরনের সফটওয়্যারগুলো উদ্বোধন করা হয়। বর্তমানে বহুল ব্যবহৃত জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার হলো মাইক্রোসফট কোম্পানির এক্সেল। সুতরাং যতগুলো কোম্পানি তুমি নাম শুনলে, যত সফটওয়্যার নাম শুনলে, কিন্তু সেখান থেকে সবচেয়ে জনপ্রিয় হলো মাইক্রোসফট কোম্পানির এক্সেল, এটা একটু মাথায় রাখবে। বিভিন্ন স্প্রেডশিট সফটওয়্যারের আইকন বলতে বোঝা যাচ্ছে এই চিত্রটা দেখলে, আমরা যেরকম বাংলাদেশের একটা পতাকা দেখলে বুঝি এটা বাংলাদেশ, তদ্রূপ ভাবে তুমি এই যে ভিসি ক্যালক, তারপর এক্সেল, ওপেন অফিস ক্যালক, এই যে সফটওয়্যারগুলোর কথা আমি বললাম, তুমি এই আইকন দেখলেই বুঝতে পারবে যে এই সফটওয়্যারগুলোর কথা বলা হয়েছে। স্প্রেডশিট প্রোগ্রাম কি, আমরা যদি স্প্রেডশিট প্রোগ্রাম নিয়ে আলোচনা করি, স্প্রেডশিট হলো এক ধরনের অ্যাপ্লিকেশন কম্পিউটার প্রোগ্রাম। অ্যাপ্লিকেশন কম্পিউটার প্রোগ্রাম মানে কি, কথাটা বোঝার চেষ্টা করো। অফিস এটা অ্যাপ্লিকেশন কম্পিউটার প্রোগ্রাম, অর্থাৎ দিস ইজ প্রোগ্রাম, তাহলে বোঝা গেল স্প্রেডশিট একটা প্রোগ্রাম। তাহলে কম্পিউটার ভিতর যতগুলো কাজ হয় সবই প্রোগ্রামের মাধ্যমে। তাহলে এটা একটা সফটওয়্যার, এটা একটা প্রোগ্রাম। কি প্রোগ্রাম? কম্পিউটার প্রোগ্রাম। এবং কি কাজে? এটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, তার কারণ এটা ব্যবহার করার মতো একটা সফটওয়্যার। এটিকে কখনো কখনো ওয়ার্ক বুকও বলা হয়। ওয়ার্ক মানে কাজ করা, বুক মানে বই। এখন বিষয়টা হলো যে কাজের যে বই, অর্থাৎ তুমি যে কাজকর্ম করবে, হিসাব নিকাশ করবে, সেই জন্য এটাকে ওয়ার্ক বুকও বলা হয়। একটি রেজিস্টার খাতায় যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমি হয়তো একটু তাড়াতাড়ি করতেছি, তার কারণ তোমরা জানো যে অনেক পড়া, এগুলো একটু
একটু তাড়াতাড়ি না করলে দেখা গেল যে এটা হয়তোবা তোমাদের জন্য প্রবলেম হবে। এই জন্য আমি যেহেতু ভিডিওটা আপলোড করে দিব, তো তোমরা কিন্তু ভিডিওটা থেকে কিন্তু পজ করে অথবা তোমরা আবার কিন্তু পেছনে গিয়ে ফরওয়ার্ড রিওয়াইন্ড করে কিন্তু তোমরা এই বিষয়গুলো কিন্তু আবার শুনতে পাবে। তো এই জন্য আমি একটু তাড়াতাড়ি বলছি। যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকে, তেমনি একটি ওয়ার্কবুকে অনেকগুলো ওয়ার্কশিট থাকে, এক একটা ওয়ার্কশিটে বহু সংখ্যক সারি এবং কলাম থাকে, এটি দেখতে নিচের চিত্রের মতো। তাহলে আমার মনে হয় প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ পর্যন্ত যে শীটটা নিয়ে কথা বলেছি, দেখো এ বি সি ডি, এখানে আমরা যদি সেই উপরে তার এক একটা ঘরের নাম দিতে পারি, এভাবে করে আমরা দিতে পারি। এটাকে যদি আমরা টেনে দিই, তাহলে এটাকে আমরা কি বলবো এ, এটাকে কি বলবো বি, হ্যাঁ, এটাকে এ বলবো, এটাকে বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ। আর এটাকে যদি আমরা দেই, এখানে যদি আমরা চিন্তা করি, এরপর আরেকটা ঘর যদি আমরা এইভাবে দিই, এটাকে 1, তারপরে কোনটা করব, এরপর এখানে যদি আরেকটা ঘর আমরা বাড়িয়ে নেই, আরেকটা বাড়িয়ে নিই, এটাকে যদি আমরা দিই 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে এগুলো হলো জাস্ট কি সংখ্যা। যে এখন আমরা এই নামগুলো যদি এইভাবে ব্যবহার করি, তাহলে কত নম্বর লাইন, 1 2 3 4 এইভাবে করে আমরা কত নম্বর লাইন সেটা দেখা যাবে। আর এটা কত নম্বর যে কলাম, এ বি সি ডি করতে করতে ওইভাবে করে আমরা হিসাব করতে পারবো। এখন মজার বিষয়টা হলো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এটা যদি 30 হয়, এখন তুমি খেয়াল করে দেখো তো, এই 30 মানে 30, এই 30 এর জায়গায় কোথায় আছে ডি, তাহলে এটাকে আমরা বলবো ডি। তারপরে এটা কোথায় আছে দেখো, কত নম্বর, এটা 3 নম্বর সারিতে আছে, তার মানে আমরা এই সেলটাকে আমরা বলবো D3। ওকে ফাইন, বলো তো তাহলে এই সেলটাকে তাহলে বলো আরেকটা বলি, এই সেলটাকে কি বলবো আমরা, এই সেলটাকে বলবো এখানে হলো 3 আর এটা হলো বি, তাহলে বলবো যে B3। তাহলে আমরা কিন্তু প্রত্যেকটা সেলের কিন্তু একটা ক্যালকুলেশন জেনে গেলাম। এরপরে যদি আমরা বলি যে তাহলে এই একটা সেল, এই একটা সেল, এখন যদি এমন হয় যে এই সেলটা থেকে এই সেলটা বিয়োগ হবে অথবা এই সেলটা থেকে এই সেলটা বিয়োগ হবে, তাহলে কিন্তু খুব কঠিন কোনো কাজ না। আমরা যে ফর্মুলাটা লিখবো সেটা আমি পরে প্র্যাকটিক্যাল দেখাবো। এই ব্র্যাকেট দিয়ে আমি যদি এরকম ভাবে তোমার লিখি, তাহলে হলো D3, এটা থেকে বিয়োগ হবে কবে B3, এইভাবে করে, তাহলে কিন্তু আমরা এই দুইটা সংখ্যার কিন্তু বিয়োগের রেজাল্টটা কিন্তু আমরা একটা জায়গায় যদি মনে করি যে এই রেজাল্টটা এক জায়গায় রাখবো, আমরা কিন্তু সেই রেজাল্টটা কিন্তু পেয়ে যাব। এটা আমরা প্র্যাকটিক্যাল দেখলে আমাদের কাছে আরো অনেক ক্লিয়ার হবে। তো এইখানে মোটামুটি ভাবে এই যে এবিসি দিয়ে কলাম এবং 1 2 3 দিয়ে রো নির্দেশ করে এবং ছোট ছোট ঘরগুলিকে সেল বলে। আমার মনে হয় যে মোটামুটি ভাবে স্প্রেডশিটের বিষয়গুলো নিয়ে কিছুটা আলোচনা আমার মনে হয় যে তোমরা বুঝতে পেরেছো। তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং স্প্রেডশিট, এই যে সম্পর্কটা কি, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা স্প্রেডশিট নিয়ে কথা বললাম। আর এর আগে কিন্তু তোমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব এই সম্পর্কে কিন্তু তোমরা 6ষ্ঠ, 7ম এবং 8ম শ্রেণীর এর আগের যে 3টি অধ্যায়, সেখান থেকে কিন্তু তোমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব বা অন্যান্য বিষয়গুলো কিন্তু তোমরা জানতে পেরেছো। এবার আমরা এই তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং স্প্রেডশিট এই দুইটার মধ্যে জাস্ট একটা কম্বিনেশন, একটা পার্থক্য, একটা সম্পর্ক, এগুলো আমরা করার চেষ্টা করব। বর্তমান যুগ হলো তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ। এই যুগে তথ্য প্রক্রিয়াকরণ একটি গুরুত্বপূর্ণ কাজ। তোমার একটা তথ্য, এখনকার সময় তো তথ্যের কোনো বিকল্প নাই। প্রত্যেকটা ক্ষেত্রেই তুমি দেখবা, এই যে আমি যে কথা বলছি, এই তথ্য এটাকে তোমার কাছে চলে যাবে, তুমি আবার একটা বললে আমার কাছে চলে আসবে। তার মানে আমরা যে তথ্যটাকে কি করি, আদান প্রদান করি। এখন তো তথ্যের কোনো বিকল্প নাই। এখন এই যে একটা প্রক্রিয়া, তাহলে তথ্যটাকে কি করতে হয়, প্রক্রিয়া করতে হয়। আমি যে কথাগুলো বলছি, দেখো এই কথাটা কিন্তু এমনি এমনি তোমার কাছে চলে যাবে না। এই কথাগুলো, এই তথ্যটাকে যখন একটা প্রক্রিয়া, একটা সিস্টেমের মধ্যে দিয়ে কাজ করবো, তখন তোমার কাছে কিন্তু চলে যাওয়ার পর তুমি কিন্তু সেটাকে কাজে লাগাতে পারবে বিভিন্ন প্রকার ব্যবসায়িক কাজে এবং কোনো গবেষণায় প্রাপ্ত উপাত্ত বলতে আমরা বুঝি ডেটা, সেটাকে কি করে বোধগম্য ভাবে উপস্থাপনের জন্য উপাত্তগুলোকে বিশ্লেষণ করতে হয়। স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে এ ধরনের বিশ্লেষণের প্রাথমিক কাজগুলো সহজে সম্পাদন করা যায়। স্প্রেডশিট প্রোগ্রামে একটি ওয়ার্কশিটে সব ধরনের উপাত্ত প্রবেশ করানো যায়, ফলে যে কোনো ধরনের যে কোনো সংখ্যক উপাত্ত অল্প সময় সম্পাদন করা, হিসাব করা, বিশ্লেষণ করা এবং প্রতিবেদন তৈরি করা, হ্যাঁ, তারপরে কি স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে করে থাকে। তাহলে একটা কাজ যখন সম্পাদন করতে পারবে, অর্থাৎ স্প্রেডশিটের মাধ্যমে আমরা কি করব, সেই প্রযুক্তির যন্ত্র ব্যবহার করে আমরা সেই কাজটি সম্পাদন করব, আমরা হিসেব করব, আমরা সেটাকে নিয়ে বিশ্লেষণ করতে পারবো এবং সেটা আমরা একটা প্রতিবেদন আকারে উপস্থাপন করতে পারবো। এবার ওই স্প্রেডশিট সফটওয়্যারের ব্যবহারের কিছু উদ্দেশ্য নিয়ে আমরা আলোচনা করব। দেখো কিছু ঘটনা এখানে দেওয়া আছে, দেখি আমরা কতটুকু বুঝি। নতুন করে উচ্চ বিদ্যালয়ে সাময়িক পরীক্ষার ফলাফল প্রস্তুত করার জন্য একটি বড় রেজিস্টার খাতা ব্যবহার করা হতো।
শিক্ষকগণ বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর সে রেজিস্টারে লিপিবদ্ধ করতেন। এরপর সবগুলো বিষয়ের বিষয়ভিত্তিক গ্রেড পয়েন্ট বের করে জিপিএ নির্ণয় করা হতো। তোমরা এগুলোর সাথে জড়িত, যেহেতু তোমরা পূর্বে অনেক পরীক্ষা দিয়েছো, কিভাবে তোমাদের সেই পরীক্ষার নম্বরগুলো টিচাররা মেনটেন করে তোমরা দেখেছো। কিন্তু এই প্রক্রিয়া তাদের অনেক ভুল হতো এবং পরে তা আবার সংশোধন করতে হতো এবং অনেক সময় লেগে যেত। ফলাফলের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে তাদেরকে কয়েকদিন সময় লেগে যেত। আচ্ছা, ঘটনা 2, এসআর এন্টারপ্রাইজ একটি র সিমেন্টের ব্যবসা প্রতিষ্ঠান। প্রতিদিন তাদের অনেক লেনদেন হয়, এর কিছু নগদ এবং কিছু হয় বাকিতে। ক্যাশ বইয়ে এই হিসাব রাখতে ক্যাশিয়ারকে অনেক হিমশিম খেতে হয়। দেখো দুইটি ঘটনা, এই ঘটনাগুলো একটু মনে রাখো। ঘটনা 3, মিস্টার সুমন সবসময় আয়ের সাথে সঙ্গতি রেখে সংসার চালানোর চেষ্টা করেন। এজন্য তিনি একটি ডায়েরিতে আয় ব্যয়ের হিসাব রাখার চেষ্টা করেন। মাঝে মধ্যে তিনি হিসাবে গড়মিল করে ফেলেন। উপযুক্ত ঘটনাগুলোতে ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলো যে সমস্যার মুখোমুখি হয়েছে তা স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে সহজে সমাধান করা যায়। আমি তোমাদেরকে এই বিষয়গুলো আবার কম্পিউটার থেকে কিভাবে ব্যবহার করা যায় প্র্যাকটিক্যাল, এই বিষয়গুলো আমি তোমাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে বিপুল পরিমাণ উপাত্ত নিয়ে কাজ করা যায়। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে হিসাবের কাজ দ্রুত এবং নির্ভুলভাবে করা যায়। এই সফটওয়্যারের সূত্র, এই যে একটু আগে আমি বললাম যে কোন সংখ্যা থেকে কোন সংখ্যা বিয়োগ করতে হবে, এই সফটওয়্যারের সূত্র ব্যবহারের সুযোগ থাকায় হিসাবের কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়। একই সূত্র বারবার প্রয়োগ করা যায় বলে প্রক্রিয়াকরণের জন্য সময়টা কম লাগে। উপাত্তের চিত্ররূপ দেওয়াও এই সফটওয়্যার খুব সহজ। আমি বলেছিলাম যে গ্রাফের মাধ্যমে এটা দেখানো যায়। এগুলো নিয়ে অবশ্যই আমি প্র্যাকটিক্যাল তোমাদেরকে দেখাবো। স্প্রেডশিট সফটওয়্যারের মাধ্যমে ডাক যোগাযোগের ঠিকানা ও ইমেল ঠিকানার ব্যবস্থাপনা ও সংরক্ষণ কাজ এটা সহজ করা যায়। তার মানে অনেকগুলা কাজের ক্ষেত্রে এই স্প্রেডশিট সফটওয়্যারটা কাজে লাগে। সুতরাং খুব বেশি দেরি না করে তোমরা এই পড়ার প্রতি বেশি মনোযোগী হবে। এক্সেল শীটের বিষয়টা তোমরা অবশ্যই কম্পিউটারকে প্রয়োগ করে শেখার চেষ্টা করবে এবং ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, তোমরা গুগলে সার্চ করো, অনেক রকমের তোমরা ফর্মুলা পাবে। আমিও অনেকটা তোমাদের প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে পার্ট 22-এ আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি আবার একটু রিভিউ করি যে তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো, আমি যাদের ক্লাস নেই, তো সেই তোমাদের উদ্দেশ্যেই বলছি যে চতুর্থ অধ্যায় স্প্রেডশিটের ব্যবহার, এটি অধ্যায়ের নাম ইউজ অফ স্প্রেডশিট। এটার মধ্যে কিন্তু আমরা এই যে সেল কোনটাকে বলে, তারপর রো কোনটা, কলাম কোনটা এবং এই প্রোগ্রামটার নাম কি, জনপ্রিয় যে প্রোগ্রাম, এছাড়া আরো কি প্রোগ্রাম, প্রথমে মানুষ হিসাব নিকাশ কিভাবে করত, তারপর এটা উন্নতি হতে হতে কোন পর্যায়ে এসে মানুষকে এখন কিভাবে ব্যবহার করে, এটা কোথায় কোথায় ব্যবহার করে, প্রযুক্তির এই যন্ত্রটার সাথে স্প্রেডশিটের সম্পর্ক কি, মোটামুটি যে কথাগুলো বলেছি তোমরা যদি এই কথাগুলো বুঝতে পারো, আমার বিশ্বাস যে তোমরা পরীক্ষাতে এখান থেকে যে কোনো কোশ্চেন আসলেই তোমরা তার উত্তর দিতে পারবে বলে আমি মনে করি এবং পরীক্ষা তো ভালো হবেই। সাথে আমি তোমাদেরকে যেটি করব, বাকিটুকু আমি প্র্যাকটিক্যাল দেখাবো যে তোমরা যেন এইভাবে করে স্প্রেডশিটের ব্যবহারের কাজটা বুঝতে পারো, সূত্র প্রয়োগ করতে পারো। সুতরাং এখানে বইতে শুধু প্রয়োগ করা যায়, শোনা যায়, বলা যায়, এভাবে তো আসলে শিক্ষা হবে না। শিক্ষা হবে যখন তুমি নিজের হাতে নিজে করতে পারবে। তা আমি চাই এখানকে যা যা বলা হয়েছে যে কাজগুলো করা যায়, সেটি যখন তুমি একটা প্রজেক্ট হাতে নিবে, তুমি নিজের হাতে সেই কাজটি করা শিখবে, তখন মানে বলা যাবে না সত্যি তোমার এই চ্যাপ্টারটি পড়া, এই পার্টটি পড়া তোমার জীবনে কাজে লাগছে। তোমরা সবাই ভালো থাকবে। পরবর্তী আরেকটা ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। তোমরা কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সাথে থাকবে। তোমরা অবশ্যই এই পড়ার প্রতি যে মনোযোগটা তোমরা আগের থেকে বাড়াবে, যেহেতু স্কুল বন্ধ থাকার কারণেই কিন্তু এই প্রযুক্তি ব্যবহার করে তোমাদের জন্য ফেসবুক গ্রুপ খুলে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু এই ভিডিওগুলো থাকছে। তুমি কিন্তু অবশ্যই আগে থেকে আরো বেশি পড়াশোনায় মনোযোগী হবে। আবারও তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী ক্লাসে আসার অপেক্ষায় তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।